হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স ফোরাম। তোমাদের সবাইকে খ্রিস্ট মাসের শুভেচ্ছা। তবে আনন্দে তোমরা বেশি মেতে যেও না, তোমাদের সামনে পরীক্ষা আছে, মাধ্যমিক আছে, এইচএস আছে, সবই আছে। মন দিয়ে পড়াশোনাটা চালিয়ে যাও। ওকে, তো আজকে আমাদের টপিক কি? আজকে আমাদের টপিক হচ্ছে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। 12-এ আমাদের একটা ইউনিট আছে, আমাদের প্রথম যে ইউনিটটা আছে সেটা হচ্ছে গিয়ে স্থির তড়িৎ বা ইলেকট্রিক ফিল্ড। এই স্থির তড়িতের আন্ডারে 4টা চ্যাপ্টার আছে। একটা হচ্ছে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী। সেকেন্ড যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে গিয়ে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। থার্ড যে চ্যাপ্টারটা আছে এটা হচ্ছে গিয়ে তড়িৎ বিভব বা পোটেনশিয়াল। আর ফোর্থ ধারক ও ধারকত্ব। তো আজকে আমরা পড়ব তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। তড়িৎ ক্ষেত্রের আগে কি আছে? স্থির তড়িৎ, তার প্রাথমিক ঘটনাবলী। তার উপর আমরা একটা ভিডিও দেওয়া আছে, তোমরা সেটা দেখতে পারো বা তোমরা বইতেও পড়ে আসতে পারো। ওই চ্যাপ্টারে আমাদের আধান সম্পর্কে আছে। আধান সম্পর্কে না জানলে আমাদের তড়িৎ ক্ষেত্র সম্পর্কে ঠিকঠাক বোঝা যাবে না। আধান কয় প্রকার হয় একটু আলোচনা করে দিচ্ছি। তো আধান কয় প্রকার? আধান হচ্ছে কি 2 প্রকার, একটা পজিটিভ, একটা নেগেটিভ। যদি পজিটিভ আর নেগেটিভ হয়, মানে অর্থাৎ দুটো বিপরীত আধান হয়, তাদের মধ্যে আকর্ষণ বল কাজ করে। আর যদি দুটো সেম চার্জ হয়, অর্থাৎ নেগেটিভ নেগেটিভ বা পজিটিভ পজিটিভ, তাহলে তাদের মধ্যে বিকর্ষণ বল হচ্ছে কি কাজ করবে। ওকে, তো কখন কোন বল উৎপন্ন হবে, আকর্ষণ নাকি বিকর্ষণ, ওটা আমরা আধানের প্রকৃতির উপর ডিপেন্ড করে বুঝতে পারছি। কিন্তু কত বল উৎপন্ন হচ্ছে ওটা কিন্তু আমরা জানি না। আজকে ওটাই হচ্ছে গিয়ে শিখবো যে কিভাবে ওই আধানগুলোর মধ্যে যে বল কাজ করে সেই বলের মান কত সেটা বুঝবো। তো চ্যাপ্টার শুরু হবে কুলম্বের সূত্র দিয়ে। এই কুলম্বের সূত্র আমরা মাধ্যমিকেও পড়েছি, অনেকের মনেও আছে নিশ্চয়ই। কুলম্বের সূত্র কি বলছে না, দুটো বিন্দু আধান, ধরো একটা Q1 আর একটা Q2, এই দুটো বিন্দু আধানের মধ্যে যদি দূরত্ব r হয়, তাহলে এদের মধ্যে যে বল কাজ করবে সেই বলটা আকর্ষণ হোক চাই বিকর্ষণ, তার মান কত হবে না, বলছে তার মান F Q1 Q2 এদের গুণফলের সঙ্গে সমানুপাতিক হবে। যদি দুটো চার্জের আধানের মান আমরা বাড়াই তাহলে বলের মানও বাড়বে। আর বলছে F ভ্যারেজাজ 1/r², অর্থাৎ এদের মধ্যে যদি দূরত্ব বাড়তে থাকে তাহলে বলের মান কমবে, অর্থাৎ এরা ব্যস্তানুপাতিক। এই দুটো ইকুয়েশনকে যদি আমরা জুড়ে দিই তাহলে Q1 Q2/r²। আমরা জানি যদি মাঝে একটা সমান চিহ্ন দেই তাহলে একটা কনস্ট্যান্ট দিতে হবে। এই কনস্ট্যান্টটাকে কে ডট ধরছি, তো Q1 Q2 হচ্ছে কি r²। এবার এই যে কে ডট কনস্ট্যান্টটা বললাম, এর মান সিজিএসে একরকম, এসআইতে একরকম। এই জায়গাটা খুব ভালো করে বুঝবে। কে ডট যদি আমি এসআইতে বলি, এসআইতে কে ডটের ভ্যালু হচ্ছে গিয়ে 1/4πε0। আর যদি সিজিএসে কে ডটের ভ্যালু বলি তাহলে 1/k। এবার এই কে কি আর এপসাইলন নট কি? বলছে এই যে কে আছে, এই কে হচ্ছে গিয়ে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা
বা পারমিটিভিটি। এই যে এপসাইলন নট আছে, এটা হচ্ছে গিয়ে বায়ু মাধ্যমে তড়িৎ ভেদ্যতা বা পারমিটিভিটি। যদি এই কে ডট এটা বায়ু মাধ্যমে বলেছি, তাই হচ্ছে কি এপসাইলন নট লিখেছি। যদি আমি যে কোনো মাধ্যমে বলি, তখন এপসাইলন নটের জায়গায় আমরা লিখব অনলি এপসাইলন, যেটা কি যে কোনো মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। এটা যে কোনো মাধ্যমে তড়িৎ ভেদ্যতা হলে, যদি আমি এসআই পদ্ধতিতে কে ডটের ভ্যালু লিখি, যদি যে কোনো মাধ্যমে লিখতে চাই তাহলে এপসাইলন লিখব, আর যদি শুধুমাত্র বায়ু মাধ্যমে লিখতে চাই তাহলে এপসাইলন নট লিখব। আর যদি সিজিএসে পুরো কে ডটের ভ্যালুটা যদি আমি সিজিএসে লিখি, তাহলে 1/k লিখব, যেখানে কে যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। যদি বায়ু মাধ্যমের ক্ষেত্রে বলি, তাহলে এই কে এর ভ্যালু হয়ে যাবে 1। ওকে, এবার তাহলে এই ইকুয়েশন দুটো লিখবো কেমন না, যদি এসআইতে লিখি তাহলে এফ ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। এপসাইলন নট লিখেছি মানে কি, আমি পুরোটা এসআইতেই লিখছি কিন্তু বায়ু মাধ্যমে। আর যদি আমি সিজিএসে লিখতে চাই তাহলে তখন এফ ইকুয়ালস টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা আমি কিসে লিখলাম, সিজিএসে লিখেছি কিন্তু শুধুমাত্র বায়ু মাধ্যমে, তাই K1 হয়ে গেছে। K1 হয়ে গেলে পুরোটাই 1, তাই অনলি Q1 Q2 বাই আর স্কোয়ার। এই দুটো ইকুয়েশন ভালো করে মনে রাখতে হবে, অঙ্কের জন্য খুবই কাজে লাগবে যখন নিউমেরিক্যাল কোশ্চেন আমরা করব। বোঝা গেছে? এবার এসআইতে কি বললাম না, এসআইতে হচ্ছে গিয়ে যে কোনো মাধ্যম হলে এপসাইলন, আর যদি বায়ু মাধ্যম হয় তাহলে এপসাইলন নট। এখন এদের মধ্যে একটা সম্পর্ক আছে, ঠিক আছে? এদের মধ্যে সম্পর্কে আমরা একটা নতুন টার্ম শিখবো, যার নাম অনেক প্রকারের আছে। একে আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বলি। আবার একে আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা বা রিলেটিভ পারমিটিভিটি বলা হয়। এর সংকেত কি, একে কি চিহ্ন দিয়ে ডিনোট করা হয়, এপসাইলন আর। বলছে কোনো মাধ্যমের আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা বা পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি এপসাইলন আর হয়, তাহলে এপসাইলন আর সমান কি হবে না, ওই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বাই শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। মানে বলছে ধরে নাও এক্স মাধ্যম আছে, বলছে এক্স মাধ্যমের এই সব কিছুই কিন্তু বলছে, এই যে জায়গাটা বলছি এটা কিন্তু এসআই এর ক্ষেত্রে, শুধুমাত্র এসআই এর ক্ষেত্রে, ঠিক আছে? সিজিএস এর ক্ষেত্রে আমি নিচে লিখে দিয়েছি। এসআই এর ক্ষেত্রেই হচ্ছে কি আবার এই সমস্ত সম্পর্কগুলো আছে। ধরে নিচ্ছি এক্স মাধ্যমের ক্ষেত্রে এক্স মাধ্যমের আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা এপসাইলন আর সমান এক্স মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এপসাইলন বাই শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এপসাইলন নট।
এইটা মনে হচ্ছে কি এইটা বোঝাতে চাইছে আর কি। এবার দেখো, যখন সিজিএস এর ক্ষেত্রে বলেছি তখন বায়ু মাধ্যমের ক্ষেত্রে যে পারমিটিভিটি আছে বা তড়িৎভেদ্যতা আছে তার ভ্যালু হচ্ছে কি 1, কে সমান 1 লিখেছি। তাহলে এসআই পদ্ধতিতে যদি আমি হচ্ছে গিয়ে বায়ু মাধ্যমের ভ্যালু লিখি, যে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম একই ব্যাপার, শূন্য বা বায়ু মাধ্যম, আচ্ছা এটা কিন্তু বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম যা কিছু, শূন্য বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে এখানে লিখেছি তড়িৎভেদ্যতা 1 হয়, তাহলে এসআইতে কত হবে? এসআইতে কিন্তু এপসাইলনের মান 1 নয়, এপসাইলনের একটা ভ্যালু আছে 8.854 ইন্টু 10⁻⁻12। আচ্ছা এর একটা ইউনিটও আছে, ইউনিটটা কি করে বার করবো? দেখো এফ ইকুয়ালস টু আমরা জানি 1/4 এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। আমার কার ভ্যালু দরকার? না ভ্যালু বলছি, আমাদের একক বা ইউনিট কার দরকার? এপসাইলন নটের বা এপসাইলন সবারই একই হবে, তাহলে এপসাইলন ইকুয়ালস টু এফ এদিকে চলে আসবে, তাহলে 1/4 Q1 Q2 বাই আর স্কোয়ার। যদি ইউনিট লিখি, এটা তো কনস্ট্যান্ট, এর কোনো ইউনিট নেই, 1/4 সংখ্যা। এফ বলতে বল, তাহলে নিউটন। Q1 Q2 দুটো চার্জের গুণফল অর্থাৎ কুলম্ব স্কয়ার, চার্জ বা আধানের একক কি? কুলম্ব, তাহলে কুলম্ব স্কয়ার। আবার নিচে আছে মিটার স্কয়ার, তাহলে এপসাইলন নটের একক কি হলো? নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2 কুলম্ব স্কয়ার। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখতে পারি কুলম্ব স্কয়ার নিউটন টু দি পাওয়ার -1। ওকে, এবার ধরো আমি চাইছি কি, এখানে তো এক্স মাধ্যমের আপেক্ষিক তড়িৎভেদ্যতার ইকুয়েশন আমি লিখেছি, বা এটা লিখেছি এপসাইলন আর ইকুয়ালস টু এপসাইলন বাই এপসাইলন নট। ধরো আমি বলছি যে আমি বায়ু মাধ্যমের বা শূন্য মাধ্যমেরই আপেক্ষিক তড়িৎভেদ্যতা বা এপসাইলন আর এর মান চাই। তাহলে কি করব? কি ইকুয়েশন লিখেছি? এক্স মাধ্যমের আপেক্ষিক তড়িৎভেদ্যতা, আমি কার চাই? বায়ু মাধ্যমের। তাহলে বায়ু মাধ্যমের আপেক্ষিক তড়িৎভেদ্যতা এপসাইলন আর ইকুয়ালস টু, আমি কার ক্ষেত্রে বার করছি? না বায়ু মাধ্যম, ইকুয়ালস টু কি লিখেছি? এক্স মাধ্যমের তড়িৎভেদ্যতা, তার মানে এক্ষেত্রে কি হবে? বায়ু মাধ্যমের তড়িৎভেদ্যতা, সেটা কত হয়? না এপসাইলন নট, তাহলে এপসাইলন নট বাই এই নিচে যে লিখেছি শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা, এটা তো সবসময়ের জন্য একই থাকবে, তাহলে নিচে সেই শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা, তাহলে এপসাইলন আর ইকুয়ালস টু 1। তাহলে বায়ু মাধ্যমের ক্ষেত্রে আপেক্ষিক তড়িৎভেদ্যতা কত হয়? না 1। এটা হচ্ছে কি বায়ু মাধ্যমের বায়ু বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে আপেক্ষিক তড়িৎভেদ্যতা কত হয়? না সবসময়ের জন্য 1 হবে। এইখানে আরেকটা জিনিস তোমরা হচ্ছে কি মনে রাখবে, তো এইভাবে আমরা যে কোনো মাধ্যমের আপেক্ষিক তড়িৎভেদ্যতার মান বার করতে পারি, কিন্তু একটা জিনিস মনে রাখবে, যদি আমরা কি ধরছি না এপসাইলন আর বলছে ইনফাইনাইট হবে বা অসীম হবে, কার ক্ষেত্রে? না যদি কোনো মেটাল নেই, আমি কোনো মেটালের ক্ষেত্রে, মানে মাধ্যমটা যদি মেটাল হয়, তাহলে সেক্ষেত্রে এপসাইলন আর বা আপেক্ষিক তড়িৎভেদ্যতার ভ্যালু কত হয়? ইনফাইনাইট বা অসীম। এটা মনে রাখবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি যে এই যে এপসাইলন আর এর ভ্যালু 1 গ্রেটার দেন ইকুয়ালস টু
এপসাইলন আর লেস দেন ইকুয়ালস টু ইনফাইনাইট, এরই মধ্যে হচ্ছে গিয়ে এপসাইলন আর, অর্থাৎ 1 থেকে ইনফাইনাইটের মধ্যে এপসাইলন আর এর ভ্যালু হতে পারে। তাহলে কি কি মনে রাখবো না, এপসাইলন আর বা হচ্ছে কি আপেক্ষিক তড়িৎভেদ্যতা বায়ু মাধ্যমের ক্ষেত্রে কত হয় 1, আর যদি মেটাল নেই তাহলে ইনফাইনাইট, আর মাঝে যে কোনো মাধ্যমের ক্ষেত্রে যা কিছু হতে পারে তার ভ্যালু। তো কুলম্ব সূত্র সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া হয়েছে। এবার এই যে কুলম্ব সূত্র বললাম, কুলম্ব সূত্রের কিন্তু কিছু ইনফরমেশন আছে, ওটা আমাদেরকে মনে রাখতে হবে। কুলম্ব সূত্র সবসময়ের জন্য বিন্দু আধানের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য হবে। যদি একটা বিস্তৃত বস্তু হয় তাহলে সেখানে কিন্তু কুলম্ব সূত্র প্রযোজ্য সহজে হবে না, তবে প্রযোজ্য করার জন্য তার কিছু কাজ আছে, সেটা আমি বলছি। বিন্দু আধানের ক্ষেত্রেই হচ্ছে গিয়ে কুলম্ব সূত্র প্রযোজ্য। বিন্দু আধান বলতে খুব ক্ষুদ্র আধান। আর কি, যদি বিস্তৃত বস্তু হয়, বিস্তৃত আহিত বস্তু বা এক্সটেন্ডেড চার্জড বডি যদি হয়, সেক্ষেত্রে প্রযোজ্য নয়। প্রযোজ্য হবে যদি বস্তুটি প্রতিসম হয়। প্রতিসম বা সিমেট্রিক্যাল হয়। ঠিক আছে, আর কি না, যদি বিন্দু আধান দুটি গতিশীল হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। যদি বিন্দু আধান দুটি স্থির হয়, সেক্ষেত্রে কিন্তু কুলম্ব ল প্রযোজ্য হবে। ঠিক আছে, এইগুলো হচ্ছে কিছু ইনফরমেশন যেগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে কি হবে না, তুমি যখন নিউমেরিক্যাল কোশ্চেন করবে তখন এই ইনফরমেশনগুলো তোমার খুব কাজে লাগবে। যাই হোক, তো আমরা চলে যাব কোথায় না, কুলম্ব ল সম্পর্কে জেনেছি। এই যে কুলম্ব ল যখন বললাম তখন কি বলেছি, শুধুমাত্র দুটো পয়েন্ট চার্জ বা বিন্দু আধানের কথা বলেছি। কিন্তু ধরো একটা জায়গায় একসঙ্গে অনেকগুলো ছোট ছোট বা অনেকগুলো বিন্দু চার্জ আছে, তখন তাদের মধ্যে যে বল কাজ করবে বা তাদের মধ্যে কোনো একটা চার্জের উপর বাকি সমস্ত চার্জের একটা বল কাজ করবে। তো সেই বলের ভ্যালু আমরা কিভাবে বার করব, যে জন্য আমাদের দেখতে হবে উপরিপাতের নীতি বা সুপারপজিশন প্রিন্সিপাল। ধরো এই একটা চার্জ Q1, এই একটা চার্জ Q2, এই একটা চার্জ
Q3, এই একটা চার্জ Q4, Q5, এরকম আরো অনেক আছে। আমি ধরে নিচ্ছি এই যে Q1 চার্জটা আছে, এইগুলো সবগুলোই তো হচ্ছে গিয়ে বিন্দু আধান। তাহলে Q1 এর উপর Q2 একটা বল প্রয়োগ করবে, Q1 এর উপর সেটা 3 হবে, Q3 ও বল প্রয়োগ করবে। আকর্ষণ বিকর্ষণ যাই হোক সেটা আমরা দেখবো না, ওটা আমরা বুঝে যাবো কি দেখে না Q1, Q2, Q3, Q4, Q5 এগুলো পজিটিভ নাকি নেগেটিভ, বা কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, ওটা দেখে আমরা বুঝে যাব যে বলের প্রকৃতি কেমন, আকর্ষণ নাকি বিকর্ষণ, বা বলের ডাইরেকশন কেমন, সেটা আমরা বুঝে যাব। ঠিক আছে, তো এই Q1 এর উপর সবাই একটা বল প্রয়োগ করবে। তো আমি যদি দেখি যে এই Q1 চার্জটার উপর সবগুলো বল মিলে টোটাল কত, তাহলে তার সূত্র হবে, তাহলে এই এদের মধ্যে যে ডিস্টেন্স, ওটাকে আমি R1 ধরছি, বা আমি এখন আপাতত R1 আর ধরছি না, ডিস্টেন্স প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের কিছু একটা হবে। এদের মধ্যে যে বল কাজ করছে ওটাকে F1 ধরছি, বা F12, কারণ 1 আর 2 এর মধ্যে হচ্ছে। এদের মধ্যে যে বল কাজ করছে ওটাকে F13 ধরছি, 1 আর 3 এর মধ্যে 5 এর মধ্যে যে বল কাজ করছে ওটা F15, আর 1 আর 4 এর মধ্যে F14। তাহলে এই Q1 এর উপর বাকি যে চারটা চার্জ আছে তাদের টোটাল লব্ধি বল কত? লব্ধি বল যদি F হয়, এখানে সবসময়ের জন্য আমাদেরকে ভেক্টরিক্যালি যোগ করতে হবে। তো F ভেক্টর সমান 1 2 ভেক্টর প্লাস F13 ভেক্টর প্লাস F14 ভেক্টর প্লাস ডট ডট ডট, আর একটা আছে, একটা লিখব। যদি n সংখ্যক থাকে, এখানে ধরো n সংখ্যক চার্জ আছে, তাহলে লাস্ট হবে F1n ভেক্টর। এই হবে, এটা হচ্ছে কি লব্ধি বল। এবার এই যে ধরো F12 আছে, F13 আছে, এদেরকে আমি আবার হচ্ছে কি আলাদাভাবে বার করতে পারি। যদি হচ্ছে কি F12 বলি, তাহলে এই F12 এর ভ্যালু কত আসবে? সেই একই রকম 1/4 পাই এপসাইলন নট ইন্টু 12 বলতে কার কার মধ্যে, Q1 Q2, তাহলে Q1 Q2 বাই R12 স্কোয়ার। 12 স্কোয়ার কেন না, Q1 Q2 এর মধ্যে যে ডিস্টেন্স আছে সেটাকে আমি R12 ধরছি। একই রকম ভাবে যদি আমি F ধরো 13 বার করি, তাহলে সেই 1/4 পাই এপসাইলন নট, এখানে কি হবে 1 আর 3 এর মধ্যে, তাহলে Q1 Q3 বাই হচ্ছে R13 এর স্কোয়ার। এই 13 শুধু এইটুকুই বোঝাচ্ছে যে কোন কোন চার্জ দুটার মধ্যে আমি R বা ডিস্টেন্সকে বোঝাতে চাইছি, এই 13 আর অন্য কিছু না। ঠিক আছে, এরকম ভাবে আমি প্রত্যেকটার ক্ষেত্রে আবার আল্লাহ আল্লাহ করে বার করে সেইগুলোকে আবার এখানে বসিয়ে শেষে আমি টোটাল ভেক্টরিক্যালি বার করতে পারি। একটা অঙ্কের সাহায্যে আমি বোঝানোর চেষ্টা করছি। ধরো এইখানে তিনটে চার্জ আছে, যারা এমন ভাবে আছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ গঠন করেছে। এটা ধরো একটা সমদ্বিবাহু ত্রিভুজ, বা ইকুইল্যাটারাল। ধরো এখানে একটা চার্জ কিউ আছে, এখানে একটা চার্জ কিউ আছে, এখানে একটা চার্জ কিউ আছে। আমি আপাতত সবগুলোকে সেম চার্জ ধরছি, তাদের মানও সেম, তাদের প্রকৃতিও সেম, অর্থাৎ এও পজিটিভ, এও সবগুলোই হচ্ছে কি পজিটিভ। এটা সমদ্বিবাহু ত্রিভুজ, তো তাদের একটা বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি এ। আমরা এখানে সুপারপজিশন প্রিন্সিপালে কি বললাম না, যে যদি কাছাকাছি অনেকগুলো হচ্ছে কি পার্টিকেল থাকে, তাদের মধ্যে কোনো একটা পার্টিকেলের উপর বাকি সবগুলোর টোটাল লব্ধি বল হচ্ছে গিয়ে কত, সেটা হচ্ছে গিয়ে সুপারপজিশন ল এর সাহায্যে বা সুপারপজিশন প্রিন্সিপালের সাহায্যে আমরা শিখেছি। তাহলে এখানেও দেখতে পাচ্ছি তিনটে চার্জ একটা সংস্থা, তিনটে চার্জ মিলে একটা সংস্থা তৈরি করেছে। এদের মধ্যে কোনো একটা চার্জ আমি ধরে নিচ্ছি এটা এ, বা এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট। তো বলছে এই যে সি পয়েন্টে যে চার্জটা আছে, এই চার্জের উপর বাকি দুটো চার্জের জন্য টোটাল কত বল প্রযুক্ত হচ্ছে।
কিভাবে নির্ণয় করব? সূত্র তো আমরা জানি যে লব্ধি বল হচ্ছে এইরকম করে হয়। তার মানে কি, প্রথমে এই যে চার্জটা আছে সি তে, যে চার্জটা আছে সি বিন্দুতে, যে চার্জটা আছে তার উপর এ বিন্দুতে যে চার্জ আছে সে কত বল প্রযুক্ত করছে। তো এখানে কেমন ভাবে ধরবো দেখো, সবসময় দেখবো আগে দেখে নিব কোন পয়েন্টে কোন চার্জের উপর আমাকে লব্ধি বল বার করতে বলেছে। তাহলে এখানে সি পয়েন্টে, তাহলে দেখবো এ পয়েন্টে যে চার্জ আছে সে সি পয়েন্টের চার্জকে আকর্ষণ করছে নাকি বিকর্ষণ করছে, টানবে নাকি হচ্ছে গিয়ে দূরের দিকে ঠেলে দিবে। দেখতে পাচ্ছি এও পজিটিভ এও পজিটিভ, তো পজিটিভ পজিটিভকে বিকর্ষণ করবে। দেখো এটাও বলতে পারি যে এই যে সি পয়েন্টে যে চার্জ আছে কিউ, এই চার্জটা একেও বিকর্ষণ করছে, আবার একেও বিকর্ষণ করছে। তাই বলতে পারি বল এদিকেও কাজ করছে বলতে পারি, আবার বল মনে হচ্ছে না এদিকেও কাজ করছে, কিন্তু ধরবো কোনটা? আমাকে দেখতে হবে কোন চার্জের উপর আমাকে টোটাল বল বার করতে বলেছে। এই চার্জের উপর বার করতে বলেছে, তাহলে আমি দেখবো এই চার্জটার উপর কেমন প্রযুক্ত হচ্ছে না, এই চার্জটাকে এই এ পয়েন্টে যে চার্জ আছে সে বিকর্ষণ করছে, অর্থাৎ বাইরের দিকে দূরের দিকে ঠেলছে। তাহলে এ পয়েন্টের চার্জের জন্য সি পয়েন্টের চার্জের উপর বল কোন দিকে প্রযুক্ত হবে না, এই লাইন বরাবর এই দিকে। কারণ আমরা কুলম্ব লতে দেখেছি যে দুটো চার্জ হচ্ছে গিয়ে থাকে তাদের মধ্যে যে বল প্রযুক্ত হয় সেটা তাদের যে জয়েনিং লাইন আছে সেই লাইন বরাবরই সবসময় কাজ করবে। ডাইরেকশন কখনো এদিকে হতে পারে কখনো এদিকে, কিন্তু লাইনটা সেম থাকবে। তাহলে এখানে এই দুটো চার্জের উপর বল সবসময় এইভাবে এই দিকে কাজ করছে। তাহলে আবার একই রকম ভাবে এই পজিটিভ চার্জের উপর এই পজিটিভ বি পয়েন্টে যে পজিটিভ চার্জ আছে সেই বল প্রয়োগ করবে কোন দিকে না এই দিকে, এই দিকে। এবার আমি নাম দিচ্ছি, জাস্ট এইটাকে নাম দিচ্ছি এরকম, ধরো এফ এ থেকে সি এর দিকে, তাই এটাকে এফ এসি দিচ্ছি, আর এটাকে বি থেকে সি এর দিকে তাহলে এফ বিসি দিচ্ছি। তাহলে সুপারপজিশন ল এর সিস্টেম অনুযায়ী আমাদেরকে কি করতে হবে না, টোটাল যে এই সি পয়েন্টের চার্জের উপর টোটাল যে লব্ধি বল সেটা যদি আমি এফ ভেক্টর ধরি, তাহলে এফ ভেক্টর সমান কি হবে, দুটো বল কাজ করছে, একটা এফ এসি একটা এফ বিসি। তাহলে এফ এসি একটা প্লাস এফ বিসি একটা। এবার আমাকে মান বার করতে হবে, যেমন এখানে মান বার করেছিলাম। তাহলে প্রথমে আমি এফ এসি এর ভ্যালু বার করছি, তাহলে 1/4 পাই এপসাইলন নট। এও কিউ সূত্র কি Q1 Q2 বা Q1 Q2 যাই বলি না কেন, দুটো চার্জে কি আছে কিউ আর কিউ, তাহলে কিউ ইন্টু কিউ বা এদের মধ্যে ডিস্টেন্স কত না বাহুর দৈর্ঘ্য, তাহলে এ স্কয়ার। ভালো করে দেখো, যদি আমি হচ্ছে গিয়ে এফ বিসি বার করি সেক্ষেত্রেও সেম, সেক্ষেত্রেও সেই কিউ আর কিউ ডিস্টেন্স সেই এ, তাহলে এফ এসিও যা এফ বিসিও তা। এই দুটোকে আমি আবার একসঙ্গে এফ ধরে নিচ্ছি, সরি এফ নয়, এফ তো একটা ধরেছি এখানে, আচ্ছা এটাকে আমি এফ নেট বলে দিচ্ছি, অর্থাৎ টোটাল ফোর্স বা লব্ধি বল বা রেজাল্টেন্ট ফোর্স। তো আমি এই দুটোকে এখন এফ বিসি যা এফ এসি তা তাকে আমি এফ ধরে নিচ্ছি। এবার আমি মান বার করব, এফ নেটের টোটাল মান বার করব। আমরা সূত্র জানি কি, যদি আর ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর হয়, তাহলে আর এর মান কত হয় না, আর ইকুয়ালস টু রুট এ স্কোয়ার, 11 এসে গেছে ভেক্টরে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab cos থিটা। এই থিটাটা কার মধ্যে, এ আর বি এর মধ্যে। তাহলে এখানে কি লিখবো, এফ নেট ইকুয়ালস টু রুট, তাহলে কি এখানে কি লিখেছি এ ভেক্টরের মান তার স্কোয়ার, তাহলে এখানে এফ এসি ভেক্টরের মান তার স্কোয়ার। এখন এফ এসি ভেক্টরের মান কত না, তাকে আমরা এফ ধরে নিয়েছি, তাহলে এফ স্কোয়ার প্লাস এফ বিসি এর ক্ষেত্রেও সেই এফ, কারণ দুটো ভ্যালু তো সেম, তাহলে এখানেও হচ্ছে কি এফ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি, এখানে তো এফ ইন্টু এফ হয়ে যাবে কারণ দুটো সেম আছে, তাহলে আবার এখানে এফ স্কোয়ার কস থিটা, তো কস। এবার দেখো এফ এসি এইদিকে এফ বিসি এইদিকে, তাহলে তাদের মধ্যে কোণ হচ্ছে কি এটা কত হবে, আমাদের বলে প্রথমেই বলে দিয়েছি সমদ্বিবাহু, সরি আমি এটা সমদ্বিবাহু লিখেছি না, সমবাহু ত্রিভুজ, ঠিক আছে, সমবাহু ত্রিভুজ।
যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে প্রতিটা কোণের ভ্যালু হচ্ছে গিয়ে 60 করে হবে, তাহলে এটা 60 হলে এটা তার বিপ্রতীপ কোণ, তাহলে এটাও 60 হবে। তাহলে cos 60 এর ভ্যালু কত না হাফ, তাহলে f net ইকুয়ালস টু, যদি হাফ হয় 2 আর 2 কেটে যাবে, f স্কয়ার প্লাস f স্কয়ার প্লাস f স্কয়ার, তার মানে 3f স্কয়ার বা f net ইকুয়ালস টু √3 ইন্টু f। এবার একে আমরা লিখতে পারি, f এর ভ্যালু আমরা পেয়েছি এইটা, তার মানে √3 ইন্টু 1/4πε0 q স্কয়ার বাই a স্কয়ার। এইটা হচ্ছে কি আমাদের লাস্ট রেজাল্ট্যান্ট ফোর্স বা টোটাল বল। কার সাহায্যে বার করলাম না, সুপারপজিশন ল এর সাহায্যে বা সুপারপজিশন প্রিন্সিপালের সাহায্যে। সি পয়েন্টে যে চার্জ ছিল তার উপর আমরা লব্ধি বল বার করলাম। এইখানে একটা জিনিস বলে রাখি, যদি এমন কিছু ক্ষেত্র হয়, যেমন এই এক্সাম্পল নিচ্ছি, ধরো এটা ধরো একটা সার্কেল, এই সার্কেলের এইখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে, এখানে চার্জ আছে, এখানে চার্জ আছে, এখানে চার্জ আছে। এবার বলা হয়েছে তার যে সেন্টার আছে, এই সেন্টারে আরো একটা চার্জ আছে। ধরে নিচ্ছি এটা কিউ, এটাও কিউ, এটাও কিউ, এটাও কিউ, মাঝখানে যে সেটাও যাই হোক কিছু একটা, ধরো কিউ, আমি ধরেছি এটা মাইনাস কিউ। এই ক্ষেত্রে দেখো আমি কি বলেছি, এটা একটা সার্কেল, এইটা হচ্ছে কি তার সেন্টার, তো সেন্টারে হচ্ছে কি একটা চার্জ আছে। তাই বলতে পারি এইখানে যে চার্জগুলো আছে তারা সিমেট্রিক্যালি ডিস্ট্রিবিউটেড বা প্রতিসমভাবে ছড়িয়ে আছে। চার্জগুলো দেখো সব জায়গায় হচ্ছে কি সমানভাবে ছড়িয়ে আছে। ধরো তোমাকে বলা হয়েছে যে এই যে সেন্টারে যে চার্জটা আছে তার উপর, এই সেন্টারের চার্জটার উপর টোটাল বল কত, যেটা আমি উপরিপাতের নীতির সাহায্যে বার করব। তাহলে এই সেন্টারের চার্জ থেকে প্রত্যেকটা চার্জই সেম সেম দূরত্বে আছে। তাহলে বলতে পারি এখানে যে চার্জগুলো চারিদিকে আছে সেইগুলো প্রতিসমভাবে ছড়িয়ে আছে, অর্থাৎ একটা নির্দিষ্ট নিয়মে, একটা নির্দিষ্ট সজ্জায় চারিদিকে ছড়িয়ে আছে। আরো একটা এক্সাম্পল নিচ্ছি, যেমন ধরো আমি কি করেছি, এটা ধরো একটা স্কয়ার, এই স্কয়ারের চারটা শীর্ষবিন্দুতে ধরো চারটা সেম চার্জ আছে, আর তার যে সেন্টার আছে এই সেন্টারে অন্য একটা চার্জ আছে। দিয়ে বলা হলো এই যে সেন্টার আছে, এই সেন্টারে যে চার্জটা আছে তার উপর রেজাল্ট্যান্ট ফোর্স বা এফ নেট বা লব্ধি বল কত হবে। তাহলে বলতে পারি এই ক্ষেত্রে, এই সিচুয়েশনে চারিদিকে যে চার্জগুলো আছে তারা প্রতিসমভাবে ছড়িয়ে আছে, কারণ যে চার্জের উপর লব্ধি বল বার করতে বলা হয়েছে সেখান থেকে প্রত্যেকটা চার্জই সেম সেম দূরত্বে আছে, এবং এই চার্জগুলো হচ্ছে গিয়ে একই ধরনের চার্জ, হয় সবগুলো মাইনাস না হয় সবগুলো প্লাস। মাঝখানেরটা কি আমার দেখা দরকার নেই, সে তার মান যাই হোক না কেন, সে নেগেটিভ হোক চাই পজিটিভ হোক সেটা দেখা দরকার নেই। যে চার্জগুলা বাইরে আছে, যার জন্য এইখানটায় হচ্ছে কি বা সেন্টারে লব্ধি বল বা রেজাল্টেন্ট ফোর্স বার করতে বলা হয়েছে, ওই চার্জগুলো কেমন সেটা আমাকে দেখতে হবে। তারা যদি সিমেট্রিক্যালি ডিস্ট্রিবিউটেড হয়, একই ধরনের চার্জ হয়, একই রকম ভাবে একই সজ্জায় চারিদিকে ছড়িয়ে থাকে, তাহলে কি হয় না, এই যে সেন্টারে আছে এই সেন্টারে বা এই সেন্টারে কি হয় না, এফ নেট সবসময়ের জন্য 0 হবে। ঠিক আছে, সবসময়ের জন্য 0 হবে, এটা তোমরা মনে রাখতে পারো শর্ট কোশ্চেনের জন্য। ঠিক আছে, বার করার দরকারই নেই,
ক্যালকুলেশন করে বার করার দরকার নেই, ডিরেক্ট এইরকম সিচুয়েশন দেখা মানে এফ নেট বা টোটাল বল সবসময় 0 হবে। দেখো একটা কথা বলি, ধরো তোমাকে বললো এরকমই সিচুয়েশন দিল, কিন্তু বললো এই পয়েন্টে যে কোনো একটা শীর্ষবিন্দুতে যে চার্জ আছে তার উপর টোটাল বল কত, তাহলে বাকি চার্জ কোনগুলো না এই চারটা, তাহলে কিন্তু দেখো এইগুলো সিমেট্রিক্যালি নেই। এই চার্জ থেকে এর দূরত্ব একরকম, এই চার্জ থেকে এর দূরত্ব একরকম, এখান থেকে এর দূরত্ব একরকম, তো আল্লাহ আল্লাহ আছে। এটা কিন্তু সিমেট্রিক্যালি ডিস্ট্রিবিউটেড হচ্ছে না, এটা হচ্ছে, এটা সেন্টারে আছে, যদি সেন্টারে থাকে তখন সিমেট্রিক্যালি ডিস্ট্রিবিউটেড হচ্ছে। তাহলে সিমেট্রিক্যালি ডিস্ট্রিবিউটেড কখন বলছি বুঝতে পারছো? একটু আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি। ধরে নাও এইটা হচ্ছে কি আমার কিউ, এও কিউ, এও কিউ, এও কিউ, মাঝখানে যাই কিছু একটা চার্জ আছে। যদি এগুলো সেম চার্জ হয় তাহলে আমি প্রথমে কি করব, যেমন এখানে করছি, যে চার্জের উপর আমাকে টোটাল বল বার করতে বলা হয় সেখান থেকে বাকি যে চার্জগুলো আছে তাদের মধ্যেকার বল আমরা একটা একটা করে বার করব। সেরকম এখানেও, তাহলে এইখানে একটা বল হবে। দেখো এই চার্জ থেকে এই চার্জের ডিস্টেন্স যা, এই ক্ষেত্রে এই কিউ যা, এই ক্ষেত্রেও সেম হবে। অর্থাৎ এখানে যা বল বেরোবে এখানেও তা বল বেরোবে, এখানেও তা বল বেরোবে, এখানেও তা বল বেরোবে। এখন এইখানে যে বল আছে তার ডাইরেকশন যদি এইদিকে হয় তাহলে এর ডাইরেকশন ঠিক এইদিকে হবে, এর ডাইরেকশন এইদিকে, এর ডাইরেকশন এইদিকে। আবার সবগুলা বল যদি সেম হয়, ডাইরেকশন বিপরীতমুখী, তাহলে প্রত্যেককে ভ্যানিশ করে দিবে। তাই টোটাল বল বা টোটাল বা লব্ধি বা রেজাল্টেন্ট ফোর্স সবসময়ের জন্য 0 হবে। এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে রেজাল্টেন্ট ফোর্স 0 হবে, এই ক্ষেত্রেও হচ্ছে। তো আমরা কি কি সূত্র শিখলাম? সবার প্রথম শিখেছি কুলম্ব ল, F equals to 1/4πε0 Q1 Q2/r²। তারপরে শিখলাম আপেক্ষিক তড়িৎভেদ্যতা, তার সঙ্গে মাধ্যমের তড়িৎভেদ্যতার সম্পর্ক, যেটা হচ্ছে কি এপসাইলন r equals to ε/ε0। এপসাইলন নটটা কি? এপসাইলন নট হচ্ছে কি বায়ু বা শূন্য স্থানে তড়িৎভেদ্যতা, এটা একটা সূত্র। আর শেষে শিখলাম হচ্ছে কি উপরিপাতের নীতি। কেমন হবে? উপরিপাতের নীতি থেকে একটা সংস্থায় থাকা কিছু সংখ্যক চার্জ বা পয়েন্ট চার্জ, তাদের মধ্যে কোনো একটা চার্জের উপর টোটাল বল বা রেজাল্টেন্ট ফোর্স কত হবে সেটা বার করতে শিখলাম। এইগুলোর সাহায্যে কিছু বা এই সূত্রগুলোর উপর ডিপেন্ড করে কিছু নিউমেরিক্যাল কোশ্চেন হচ্ছে কি আমি তার জন্য একটা আলাদা ভিডিও দেব তোমাদের, যেখানে হচ্ছে গিয়ে এইচএস এর উপর ডিপেন্ড করে কিছু কোশ্চেন, নিট বা জয়েন্টে পড়তে পারে এরকম কিছু কোশ্চেন বা যেগুলো পড়েছে, তো সেগুলো কিছু তার জন্য একটা আলাদা ভিডিও বানিয়ে তোমাদের দেবো। তো সময় নষ্ট করো না, পড়তে থাকো। থ্যাংক ইউ সো মাচ।